আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোদের শাক্ত পদাবলীর যে সাতখানা পদ নির্বাচিত আছে, সম্ভবত তার তৃতীয় নম্বর পদ। আমি কি হেরিলাম নিশি স্বপনে, অচেতনে কত না ঘুমাও হে, এই এখনই শিহরে ছিল আধো আধো মা বলিয়ে বিদু বদনে। এই পদটি আজকে আমরা আলোচনা করব। এর আগের যে দুখানা পদ, একটা পদ ইউটিউবে আলোচনা হয়েছিল, সেটা বাল্যলীলা পর্যায়ের, আমার উমা সামান্য মেয়ে নয়, এবং পরবর্তী যে পদটি আমরা আলোচনা করেছি লাইভ ক্লাসে, সেটা হচ্ছে কি, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। তোরা যখনই প্যাড বেচে যুক্ত হয়েছিলি তখনই তোদেরকে বলেছিলাম যে তোদেরকে আমি একটা শব্দও আমি বোঝাবো, একটা শব্দও বাদ যাবে না। এই যে পদটা যখন আলোচনা করব, শুধু পদ আলোচনা করব না, পদটার মধ্যে যে স্বপ্নগুলো আছে, কিভাবে স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, কিভাবে মাতা মেনকার হৃদয়ের যন্ত্রণা এবং মধুময় একটা স্মৃতি স্বপ্নের মধ্যে ফুটে উঠছে, সেটাও তোরা এই চিত্রের মাধ্যমে পরপর দেখতে পাবি। এবং এই দুটো যে স্বপ্ন আছে এই পদটাতে, সেই দুটো স্বপ্নের কথা তোদের চোখের সামনে ফুটে উঠবে অনুভবের মাধ্যমে। ক্লাসটা করার শেষে তোরা নিজেরা অনুভব করতে পারবি যে অ্যাকচুয়ালি এই পদটা কমলাকান্ত ভট্টাচার্যের যে আমরা পদটা আজকে পড়ব, সেই পদটাতে যে দুটো স্বপ্ন বর্ণিত হয়েছে সেটা আসলে কেমন। বুঝতে পারছিস জায়গাটা কি বলতে চাইছি আমি? হুম। সুতরাং তোদের কাজ হবে, যেটুকু পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি, শুধু মনোযোগ সহকারে শুন। যদি ক্লাসগুলো সময়ে অসুবিধে হচ্ছে, রেকর্ডেড ক্লাসগুলো দেখিস। ক্লাসের শেষে আমরা প্রশ্ন উত্তরের পর্ব আলোচনা করব, সেখানে তোদের সকলকেই প্রশ্ন জিজ্ঞেস করা হবে, তাই কেউ বেরিয়ে যাস না আর কি। হ্যাঁ, চল আজকের পদটি আমরা শুরু করি। দেখ, আজকের যে পদটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে, আমি কি হেরিলাম নিশি স্বপনে, অচেতনে কত না ঘুমাও হে। এই পদটি আজকে আমরা আলোচনা, এটাও আগমনী পর্যায়েরই একটি পদ। আগমনী পর্যায় কাকে বলে এটা আগের ক্লাসে আমরা করেছি। যে সকল পদে আমরা লক্ষ্য করি আমাদের স্নেহের কন্যা, আদরের কন্যা উমা মাতা মেনকার কাছে এসে উপস্থিত, তো এই উমার আগমনকে কেন্দ্র করে যে সকল পদগুলো রচিত হচ্ছে, সেটাই হচ্ছে আগমনী পর্যায়ের পদ। আগমনী পর্যায় পড়তে গিয়ে আমরা দুটো ভাগ পেয়েছিলাম, একটা ভাগ ছিল পূর্ব আগমনী, একটা ভাগ হচ্ছে উত্তর আগমনী। পূর্ব আগমনীতে দেখলাম যে সেখানে উমা বাস্তবেই মাতা মেনকার কাছে এসে পৌঁছাচ্ছে না, পৌঁছাচ্ছে তবে সেটা স্বপ্নের মাধ্যমে, বাস্তবে নয়। এবং উত্তর আগমনী পর্যায়ে আমরা লক্ষ্য করছি যেখানে আমাদের উমা বা পার্বতী মাতা মেনকার কাছে 3 দিনের জন্য বাস্তবেই এসে পৌঁছাচ্ছেন, মাতা মেনকার অন্ধকারাচ্ছন্ন হৃদয়কে আলোকিত করে। ঠিক আছে, তো আজকে আমরা যে পদটা পড়ব এটা আগমনী পর্যায়ের পদ এবং লিখেছেন কমলাকান্ত ভট্টাচার্য। এই পদটিতে আমরা মাতা মেনকার স্বপ্ন দর্শনের জায়গাটা লক্ষ্য করে থাকব। স্বপ্নের মাধ্যমে উমা মাতা মেনকার কাছে ধরা দিচ্ছে। তাহলে স্বপ্নের মাধ্যমে এই যে উমা মাতা মেনকার কাছে আসছে, তাহলে এবারে তোরা নিজেরা বল, এই পদটা পূর্ব আগমনী পর্যায়ের নাকি উত্তর আগমনী পর্যায়ের? বল। মাতা মেনকার কাছে উমা স্বপ্নের মাধ্যমে এসে পৌঁছাবে, বাস্তবে নয়। তাহলে এটা পূর্ব আগমনী নাকি উত্তর আগমনী? পূর্ব আগমনী। হ্যাঁ, যেখানে স্বপ্নের মাধ্যমে এসে পৌঁছাবে বা আসবে উমা মাতা মেনকার কাছে, এই ধরনের ঘটনা আমরা যে সকল পদে লক্ষ্য করব সেগুলো সব পূর্ব আগমনী। ঠিক আছে, তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে আমি কি হেরিলাম নিশি স্বপনে, এটি কার লেখা এবং কোন পর্যায়ের পদ, তাহলে তোরা কি লিখবি? গুড, কমলাকান্ত ভট্টাচার্যের লেখা। এটি আগমনী পর্যায়ের পদ, এটাও লিখতে পারিস, আবার এটা পূর্ব আগমনী পর্যায়ের পদ, এটাও লিখতে পারিস, কোনো সমস্যা কিন্তু নাই।
তো এখানে আমাদের একটা 2 নাম্বারের প্রশ্ন হয়ে গেল। প্রশ্নটা কি না, আমি কি হেরিলাম নিশি স্বপনে এই পদটি কার লেখা এবং কোন পর্যায়ের পদ? আশা করি যদি পরীক্ষাতে আসে তাহলে লিখতে পারবি। পারবি? এরপরে এটা কি জাতীয় পদ সেটা একটু দেখ। এই যে আমি কি হেরিলাম নিশি স্বপনে, যদি ভুল করেও এই ধরনের একটা প্রশ্ন দিয়ে দিল যে কমলাকান্ত ভট্টাচার্যের এই যে আমি কি হেরিলাম নিশি স্বপনে এই পদটি কি জাতীয় পদ, তখন যেন তোরা লিখতে পারিস যে এই পদটি মাতা মেনকার স্বপ্ন দর্শন জাতীয় পদ। ক্লিয়ার? স্বপ্নে মাতা মেনকা তার স্নেহের কন্যা, তার ভালোবাসার কন্যা, তার আদরের কন্যা উমাকে কাছে পেয়ে তার হৃদয়ের যে অন্ধকার সেটা সাময়িকের জন্য বুঝে গিয়ে আনন্দে ভরপুর হয়ে উঠেছিল। কিন্তু যখন স্বপ্ন ভেঙে গেল তখন মাতা মেনকার সেই আবার বিরহ যন্ত্রণা শুরু হয়ে গেল। আবার সেই প্রতীক্ষাটা মাতা মেনকা যেন স্পষ্টভাবে অনুভব করতে পারল যে মেয়ের আসার সময় এখনো হয়নি। তাহলে আবার প্রতীক্ষা মাতা মেনকার চলতে থাকলো। কিন্তু স্বপ্নে তো পেয়েছিল নাকি? তো সেই সাময়িক যে পাওয়া, সেই পাওয়ার মধ্যে যেটুকুনি আনন্দ, সেই আনন্দটাও কিন্তু এখানে ফুটে উঠেছে এই কবিতার মধ্য দিয়ে বা এই পদটির মধ্য দিয়ে। তাহলে আলটিমেটলি আমরা এই কবিতাটাতে বা আমাদের এই যে পদটা আমরা পড়ছি, এই পদটা কি জাতীয় পদ? মাতা মেনকার স্বপ্ন দর্শন জাতীয় পদ। কাকে স্বপ্নে মাতা মেনকা দেখছেন? না উমাকে। কি দেখছেন? না উমা মাতা মেনকার মাথার পাশে এসে মাতা মেনকাকে যেন আধো আধো মা বলে ডাকছে। এই যে আধো আধো, ছাড় এটা পরে বলছি, তাও শুনে নে। মায়ের কাছে সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে কিন্তু সেই বড় হয়ে যাওয়া শিশুটিও বা সন্তানটিও কিন্তু সেই ছোট্ট শিশুই থেকে যায়। সেই জন্য মাতা আমাদের উমার বিয়ে হয়ে গেছে, গৌরীর বিয়ে হয়ে গেছে, কিন্তু তবুও যেন এত বড় মেয়েটা মাতা মেনকার স্বপ্নে এসে আধো আধো মা বলে ডাকছে। এই যে আধো আধো স্বরে যারা বলে তারা কি? নিখুঁত শিশু, তাই না? মাংসকে বলে মাংত। তোতড়াই না? দেখেছিস তো? তোতড়াই তো, হ্যাঁ কি না রে? তো এই একটা বিষয়। তাহলে মায়ের কাছে সন্তান যতই বড় হয়ে যাক, সন্তান কিন্তু সেই ছোট্ট শিশুই থেকে যায়। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে আমি কি হেরিলাম নিশি স্বপনে কমলাকান্ত ভট্টাচার্যের লেখা পদটি কি জাতীয়, তাহলে কি লিখবি? মেনকার স্বপ্ন দর্শন। ক্লিয়ার? এভরিথিং ইজ ক্লিয়ার? যেটুকুনি দরকার সেটুকুনি ক্লিয়ার তো? এরপর আমরা ডাইরেক্ট পদে চলে যাই। আগমনী পর্যায়ে আগের ক্লাসে জেনেছিস, তাহলে এই ক্লাসে কোনো দরকার নেই, পদে ঢোকা যাক। তোদেরকে পিডিএফ পাঠিয়ে দিয়েছি, শাক্ত পদাবলীর টেক্সটের জেরক্স করে বার করে নিস। ওকে, আমরা এক একটা লাইন আলোচনা করব। দেখ, প্রথমে স্পষ্ট দেখা যাচ্ছে তো? কি লেখা আছে? বলছে আমি কি হেরিলাম নিশি স্বপনে। এই যে হেরিলাম, এই যে আমি, আমি বলতে এখানে মাতা মেনকার কথা বলা হয়েছে। ঠিক আছে? হেরিলাম মানে হচ্ছে দেখলাম, নিশি মানে হচ্ছে রাত্রি, আর স্বপনে মানে হচ্ছে স্বপ্নে। তাহলে আলটিমেটলি মাতা মেনকা বলতে চাইছেন যে এই রাত্রিকালীন স্বপ্নে কি আমি দেখলাম। কিন্তু দেখলো মাতা মেনকা যে এইভাবে একটা বিচলিত স্বরে, দেখ আমি কি হেরিলাম নিশি স্বপনে, মানে কি আমি দেখলাম যেটা দেখার কথা ছিল না, এটা কি ঘটনা ঘটলো আমার স্বপ্নে, একটা ফিলিংস আসছে না? আমি কি হেরিলাম নিশি স্বপনে, আমি কি দেখলাম আজকে রাত্রিকালীন স্বপ্নে। এটা কাকে বলছে? গিরিরাজকে বলছে। দেখ, গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে, অর্থাৎ এরা দুজনেই শুয়েছিল, গিরিরাজ হিমালয় এবং মাতা মেনকা। তো ঘুমন্ত অবস্থাতে আমাদের মাতা মেনকা স্বপ্ন দেখছে। তো সেই স্বপ্নটা
দেখে মাতা মেনকা অবাক হয়ে গেছে। তো যখন স্বপ্নটা ভেঙে যাচ্ছে তখন গিরিরাজকে সে খোঁচা দিচ্ছে, বলছে এই গিরিরাজ, যে তুমি অচেতনে কত ঘুমাচ্ছ বলো তো, এত ঘুমালে চলে? এইদিকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যার বলার কিছু নেই। তাহলে সে গিরিরাজকে দেখ, ঘুমন্ত অবস্থায় নিশ্চয়ই কাউকে বলা যায় না, কোনো কিছু বলা যায় কি? মাতা মেনকা ঘুমন্ত অবস্থা কি এই শব্দটা বলতে পারে, এই বাক্যটা যে গিরিরাজ অতজনে কত না ঘুমাও হয়ে বলতে পারবে? তুই স্বপ্নে কথা বলতে পারবি কোনো একটা মানুষের সাথে জীবন্ত আকারে কথা বলতে পারবি? পারবি কি? পারবি না। তাহলে নিশ্চয়ই স্বপ্ন ভেঙেছে, বলেই সে গিরিরাজকে খোঁচা দিয়ে বলছে, তেই তুমি এত অচেতনে কেন ঘুমাচ্ছ, ওঠো। যে আমি এ কি আজকে রাত্রিকালীন স্বপ্নে দেখলাম। বুঝতে পারছিস প্রথম দু লাইন অ্যাকচুয়ালি কি রয়েছে? তাহলে একটা স্বপ্নের ব্যাপার আছে, একটা স্বপ্নের কথা আসছে। এরপরে স্বপ্নটাতে কি দেখছে এটা নিচে আছে, ঠিক আছে? বুঝ স্বপ্নটাকে কি দেখছে। এরপরে সেই স্বপ্নের বৃত্তান্ত বা সেই স্বপ্নের যে কাহিনী, সেই কাহিনীটা গিরিরাজকে এবার বলবে মাতা মেনকা। প্রথম কথা, দুজন শুয়েছিল, মাতা মেনকা স্বপ্ন দেখলো। এরপরে স্বপ্ন যখন ভেঙে গেল তখন ঘুম ঘুম থেকে উঠে গিয়ে গিরিরাজকে খোঁচা দিয়ে উঠালো এবং বলছে তুমি এত ঘুমাচ্ছ কেন? বলছে এ কি আমি স্বপ্ন দেখলাম আজকে রাত্রিবেলাতে? কি স্বপ্ন দেখলো দেখে পরে নিচে আছে। বলছে এই এখনই শিয়রে ছিল, গৌরী আমার কোথা গেল হে। ভালো করে লক্ষ্য কর, স্বপ্নটা বলছে এখানে, বলছে এই তো এখনই শিয়রে ছিল। এই যে শিয়রে, শিয়রে মানে কি রে? মাথার পাশে। বলছে এই তো এখনই শিয়রে ছিল, গৌরী আমার কোথা গেল হে। ভালো করে ছবিটা লক্ষ্য করে এবারে মাতা মেনকার এটা প্রথম স্বপ্ন এই কবিতাটা। দেখ, মাতা মেনকা শুয়ে আছে, একটা অনুভব করে না আর কি, ঠিক আছে, ঘুমিয়ে আছে। এইখানে দেখ স্বপ্নতে সেই ছোট্ট শিশু উমা এসেছে এবং এই স্বপ্নটাই গিরিরাজকে বলছে। কি বলছে? যে বলছে এই তো এখনই আমার মাথার পাশে ছিল। কে ছিল রে? কে ছিল? উমা ছিল, মাতা মেনকা ছিল মাতা মেনকার পাশে। কে বলছিস রে? হুম? মনটা এইদিকে দে। মাথা মেনকার পাশে উমা ছিল এবং উমা কি করছে না মাতা মেনকাকে দেখ আধো আধো মা মা বলে ডাকছে। এটা স্বপ্নটা কিন্তু কে দেখছে? আমাদের মাতা মেনকা। এবং এই স্বপ্নের এবং এই স্বপ্নের কথাটা জানাচ্ছে গিরিরাজকে। এই কবিতার লাইন থেকে ছবিতে যাচ্ছি, জানাবি মাইন্ডটা ডাইভার্ট হচ্ছে না জানাবি। দেখ, বলছে এই এখনই শিওরে ছিল, তাহলে শিওরে মানে কি বললাম? মাথার পাশে। মাথার পাশে মনে করি এটা যদি বালিশ হয়, এখানে মাথাটা থাকে তো, ওকে, বা এই জায়গাটাতে মাথাটা থাকে, তো এই রকম জায়গাটাতে আর কি, এটা হচ্ছে শিওরে, হ্যাঁ, মাথার পাশে। ওকে, তো বলছে এই তো এখনই শিওরে ছিল, কে না গৌরী, অর্থাৎ মাতা মেনকার স্নেহের কন্যা, আদরের কন্যা, ভালোবাসার কন্যা উমা। বলছে গৌরী আমার কোথা গেল হে। তাহলে দেখ, গৌরী আমার কোথা গেল হে মানে গিরিরাজকে সে বলছে। নিশ্চয়ই স্বপ্নটা দেখেছে, স্বপ্নটা দেখার পরে ভেঙে গেছে, তবে তো সে অনুভব করতে পারছে যে গৌরীকে আমি অচেতন অবস্থাতে পেয়েছিলাম, আমি স্বপ্নের মাধ্যমে। সে আমার মাথার পাশে ছিল, কিন্তু যখনই আমার ঘুমটা গেল ভেঙে, তখন আর আমি গৌরীকে চোখে দেখতে পাচ্ছি না। অর্থাৎ কি, গিরিরাজকে বলছে এই তো এখনই ছিল আমার মাথার পাশে, মেয়েটা কোথায় চলে গেল, গৌরী আমার কোথা গেল হে। বুঝতে পারছিস এই লাইনটার মিনিংটা? এই লাইন পাচ্ছিস? সমস্যা হলে বলবি। এরপরে বলছে গৌরী মাথার পাশে এসে কি করছিল, আধো আধো মা বলিয়ে বিদু বদনে। গৌরী মাতা মেনকার স্বপ্নে এসেছিল এবং কি করছিল না বিদু বদনে। বিধু বদনে মানে হচ্ছে চাঁদের মতো মিষ্টি মুখ। কি বললাম?
মতো মিষ্টি মুখ, চাঁদের মতো মিষ্টি মুখ। তাহলে স্বপ্নে এসে মাতা মেনকার পাশে বিধুবদনে অর্থাৎ চাঁদের মতো মিষ্টি মুখ নিয়ে আধো আধো মা বলিয়ে ডাকছিল। দেখ, আধো আধো মা বলিয়ে বিধুবদনে মানে মাতা মেনকা গিরিরাজকে বলছেন, কি বলছেন, যে এই তো মেয়েটা এখনই আমার শিহরে ছিল, আমার মাথার পাশে ছিল, কিন্তু এখন কোথায় চলে গেল? মেয়েটা এত সুন্দর চাঁদের মতো মিষ্টি মুখ নিয়ে আমার পাশে এসে আধো আধো মা বলে বলে আমাকে ডাকছিল। বুঝতে পারছিস এই চারটে যে লাইন আছে মিনিংটা বুঝতে পারছিস? তাহলে বিধুবদনে শব্দের অর্থ কি বললাম? ওকে। গৌরী মাতা মেনকার কাছে এসে স্বপ্নে কি করছিল? আধো আধো মা বলে ডাকছিল। এখানে বিধুবদন বলতে কার কথা বলা হয়েছে? উমার মুখের কথা বলা হয়েছে। উমার মুখের কথা, অর্থাৎ বিধুবদন বলতে কাকে? ডাইরেক্ট উমা লিখলেও হবে, ঠিক আছে, বা ওটাও লিখলেও হবে, কোনো সমস্যা। তাহলে আলটিমেটলি চারটে লাইন তোদের ক্লিয়ার হয়েছে? খুব জটিল লাগছে? এবারে দেখ, যখন গিরিরাজকে এটা সম্বোধন করে বলল যে আমি তো স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন সকলেই অচেতন অবস্থাতে দেখে, আর স্বপ্নতে সেই জিনিসটাই পূর্ণতা হয় বা পূর্ণতা পায়, আমাদের অপূর্ণ ইচ্ছেগুলো স্বপ্নতে পরিপূর্ণ হয়। মাতা মেনকার যে অপূর্ণ ইচ্ছে, যে তার যে আদরের কন্যা, স্নেহের কন্যা, ভালোবাসার কন্যা উমা আজকে শ্বশুর বাড়িতে নেশাখোর, গাঁজাখোর, শ্মশানচারীর পাল্লায় পড়ে তার দাম্পত্য জীবন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ফলে মাতা মেনকার প্রবল হৃদয়ে একটা ইচ্ছা জেগেছে মাতৃত্ব বোধ থেকে, যে এবার যদি আমার মেয়েটা আমার বাড়িতে পা দেই, তাহলে এই মেয়ের পা আর দ্বিতীয়বার শ্বশুর বাড়িতে পড়বে না, আর কোনোদিন আমি মেয়েটাকে ছাড়বো না। তাহলে সে বারে বারে শয়নে স্বপনে যেন সে তার মেয়ের কথাটাই ভাবছে। তাহলে এই যে ভাবনা, এই ভাবনাটা কোথাও না কোথাও আমাদের সাবকনসিয়াস মাইন্ড, যেটা অচেতন অবস্থা, সেখানে গিয়ে অ্যাটাক করছে, এবং স্বপ্নতে সে দেখতে পাচ্ছে যে তার মেয়েটা এসেছে তার পাশে। এবং যখন স্বপ্নটা ভেঙে যাচ্ছে, তখন সে দেখছে মেয়েটা তো আমার পাশে নেই। তখন তার পাশে যে মানুষটা শুয়ে আছে গিরিরাজ, তার স্বামী, তাকে খোঁচা দিয়ে জাগিয়ে তুলে বলছে, এই তো আমার মেয়েটা এখনই আমার পাশে ছিল, কোথায় চলে গেল? এত সুন্দর আমার মেয়ের চাঁদের মতো মিষ্টি মুখ নিয়ে সে আমাকে আধো আধো মা বলে ডাকছিল। যখন আমাকে আধো আধো মা বলে ডাকছিল, যখন কন্যাটিকে আমি স্বপ্নের মাধ্যমে পেয়েছিলাম, তখন আমার হৃদয়ের মধ্যে কি ঘটেছিল, বা আমার হৃদয়ের মধ্যে কতটা আনন্দ সঞ্চার হয়েছিল, আমি কতটা গুড ফিল করছিলাম, সেটাই লেখা আছে পরের দু লাইনে। পরপর লাইনগুলো তোরা সিকোয়েন্স মেনটেন করতে পারছিস? লাইনগুলো পরপর যুক্ত করতে পারছিস কাহিনীটা অনুসারে যেভাবে বলছি? এরপরে দেখ, যখন উমা মাতা মেনকার কাছে ধরা দিল স্বপ্নে, দিয়েছে তো ভাই, এসেছে তো, স্বপ্নে হোক বাস্তবে, মেয়েটাকে সে চেয়েছিল, পেয়েছে তো, তাহলে তার আনন্দের সীমা থাকবে না। দেখ আনন্দের সীমাটা কতটা ছড়িয়ে পড়ছে সেটা পরের লাইনে বুঝতে পারবি। দেখ কি বলছে, যখন এই যে বিধুবদন নিয়ে আধো আধো মা বলে ডাকছিল, তখন মাতা মেনকার প্রতিক্রিয়া, মনের তিমির নাসি উদয় হইল আসি। তিমির, তিমির মানে অন্ধকার। তিমির মানে কি বললাম? তিমির মানে অন্ধকার। তাহলে এখানে কিসের অন্ধকারের কথা বলা হচ্ছে? কিসের অন্ধকারের কথা বলা হচ্ছে? মনের। কার মনের অন্ধকারের কথা বলা হচ্ছে? মাতা মেনকার। কেন, কেন মাতা মেনকার হৃদয় আজ অন্ধকারে পরিপূর্ণ? কারণ তার মেয়ে পাশে নেই। কিন্তু যখন স্বপ্নের মাধ্যমে তার মেয়ে তার পাশে চলে এলো, তখন সেই অন্ধকারটা যেন নিমিষের মধ্যে কোথাও উধাও হয়ে গেল। দেখ
নাসি, নাসি মানে নাশ করা, অর্থাৎ শেষ হয়ে যাওয়া। অর্থাৎ মাতা মেনকার পাশে স্বপ্নে যখন তার মেয়ে ধরা দিল এবং আধো আধো মা বলে চাঁদের মতো মিষ্টি মুখ নিয়ে যখন ডাকলো, তখন মাতা মেনকার হৃদয়ের যে বিরহ জ্বালা, সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, সেটা দূর হয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হলো। দেখ, মনের তিমির নাসি উদয় হইল আসি, এই যে উদয় হইল আসি অর্থাৎ মাতা উমার উদয়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ কি না, মনের তিমির নাসি মাতা মেনকার হৃদয়ের যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাকে নাশ করে উদয় হইল আসি, অর্থাৎ ওর মেয়ে, স্নেহের কন্যা, আদরের কন্যা, ভালোবাসার কন্যা উমা যখন তার পাশে উদয় হলো, এলো, তখন মাতা মেনকার হৃদয়ের যে অন্ধকার, সেটা সম্পূর্ণভাবে কি হয়ে গেল রে, নাশ হয়ে গেল। বুঝতে পারছিস জায়গাটা, লাইনটার মিনিং বুঝতে পারছিস? ওকে, এরপরে দেখ, এখানে লেখা আছে যে ভিতরে অমৃত রাশি সুললিত বচনে। বাবু এইখানে বইটাতে চিতের লেখা আছে, বাট এটা চিতের হবে না, এটা হবে ভিতরে, মানে বিচরণ করা বা বিতরণ করা। ঠিক আছে, এটা সাইডে লেখা আছে, তোদেরকে এটারই পিডিএফ দিয়েছি, তো তোরা লক্ষ্য করে নিবি ওটা। এটার মানে হচ্ছে বিচরণ করা বা বিতরণ করা। ওকে, দেখ এরপরে কি হলো না, বলছে মেয়েটা যখন আধো আধো মা বলে যখন উদয় হলো মাতা মেনকার সামনে, তখন মাতা মেনকার যে হৃদয়ের যে অন্ধকার ছিল কন্যা বিরহে, সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা হেঁটে গিয়ে একটা যেন হৃদয়ের আনন্দের প্রদীপ জ্বেলে উঠল মাতা মেনকার হৃদয়ের মধ্যে। তারপরে কি বলছে যে ভিতরে অমৃত রাশি সুললিত বচনে। সুললিত বচনে বলে না, এই তোর বচন ঠিক কর, তুই খুব কটু বচনে কথা বলিস, শুনেছিস এই ধরনের কোনো বাক্য? বচন মানে কথা, বুঝতে পারছিস, বচন। তো বলছে ভিতরে অমৃত রাশি সুললিত বচনে। সুললিত বচনে মানে হচ্ছে সুমধুর কণ্ঠস্বর বা সুমধুর বাক্য বা সুমধুর কথা বা সুমধুর কণ্ঠস্বর দ্বারা নির্গত যে কথা, সেটা হচ্ছে সুললিত বচনে। তাহলে সুললিত বচনে মানে কি রে, সুমধু কণ্ঠস্বর, সুমধুর কণ্ঠস্বর। বোঝা গেল জায়গাটা? সুললিত বচনে মানে সুমধুর কণ্ঠস্বর, মনে থাকবে, বা সুমধুর কথা, মনে থাকবে। এবার দেখ, পুরো লাইনটা বোঝার চেষ্টা কর, এখানে এইটুকুটাই বোঝার বিষয় আছে, ভালো করে বুঝবে। বলছে ভিতরে অমৃত রাশি সুললিত বচনে। এই যে সুললিত বচনে, কার সুললিত বচনে মানে কি বললাম, সুমধুর কথা বা কণ্ঠস্বর। তাহলে এখানে কার সুমধুর কণ্ঠস্বর বা কার সুমধুর কথার কথা বলা হচ্ছে এখানে? উমার। সেই সুমধুর বচনটা কোনটা? আধো আধো মা, হ্যাঁ কি না রে? এটাই তো বলেছিল স্বপ্নে এসে, আধো আধো মা। যখন এই যে সুললিত বচনে মাতা মেনকা স্বপ্নের মাধ্যমে উমাকে পাশে পেয়ে, উমা যখন সুললিত বচনে সুমধুর কণ্ঠস্বর নিয়ে এই যে চাঁদের মতো মিষ্টি মুখযুক্ত আধো আধো মা বলে ডাকলো, তখন তার হৃদয়ের মধ্যে কি বিতরণ করলো বা কি বিচরণ করলো? অমৃত রাশি। অমৃত মানে জানিস তো, সুধা। সুধা অমৃত। অমৃত তোর তন মন ধন সমস্ত কিছু, যা কিছু আছে তোর, সব কিছু যেন শান্তিতে ভরে যায়, এমন একটা বিষয় অমৃত। তুই যেন অপার, মানে কি বলবো, একটা শান্তির জগতে বিচরণ করেছিস, সেটাই হচ্ছে অমৃত, হ্যাঁ কি না? বুঝতে পারছিস তো? অমৃত মানে জানিস তো, যার মধ্যে আনন্দ ছাড়া কিছু নেই, অমৃত। তো বলছে এই যে সুললিত বচন, ভালো করে বুঝবি সিকোয়েন্সটা। এই যে মাতা মেনকার কাছে তার স্নেহের কন্যা, আদরের কন্যা উমা চাঁদের মতো মিষ্টি মুখ নিয়ে এসে যখন সুললিত বচনে অর্থাৎ সুমধুর কণ্ঠস্বরে আধো আধো মা বলে ডাকলো, তখন মাতা মেনকার হৃদয়ের যে তিমির বা মনের যে তিমির অর্থাৎ অন্ধকার সম্পূর্ণভাবে নাশ হয়ে গেল।
এবং মাতা মেনকার সম্পূর্ণ হৃদয় জুড়ে যেন অমৃত রাশি বিতরণ বা বিচরণ করতে লাগলো। বুঝতে পারছিস জায়গাটা? হ্যাঁ স্যার। বল, এই জায়গাটা কারো কোনো ডাউট লাগছে কিছু? বলে ফেল, কোনো সমস্যা নাই, আরো বলবো, 100 বার বলবো, আবার বলছি শুন। অর্থাৎ কি হলো না, স্বপ্নে স্বপ্নে মাতা মেনকা স্বপ্নে কি দেখছে, সিকোয়েন্সটা বুঝ না। স্বপ্নে কি দেখছে, তার মেয়ে তাকে সুললিত বচনে অর্থাৎ সুমধুর কণ্ঠস্বর নিয়ে মৃদু বদনে অর্থাৎ চাঁদের মতো মিষ্টি মুখযুক্ত কেমন না, আধো আধো মা বলে ডাকছে। তাহলে এই যে গৌরী বা উমা যখন মাতা মেনকার পাশে এসে উদয় হইল আসি, পাশে এসে সুললিত বচনে সুমধুর কণ্ঠস্বর নিয়ে আধো আধো মা বলে ডাকছে, তখন মাতা মেনকার হৃদয়ের মধ্যে কন্যা বিরহের যে তিমির ছিল, যে অন্ধকার ছিল, সেই বিরহটা কেটে গিয়ে কি একটা আনন্দের মুহূর্ত সৃষ্টি হচ্ছে, একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হচ্ছে। এবং মাতা মেনকা বলছেন যেন সেই যে মেয়েকে আমি কাছে পেয়েছিলাম, এটার জন্য যেন আমার সম্পূর্ণ শরীর মন জুড়ে যেন এক প্রকার অমৃত রাশি কি বিতরণ করছিল বা বিচরণ করছিল। বুঝতে পারলি এবারে জায়গাটা? হ্যাঁ স্যার। হুম, কি বলছিস বল, বল খুলে বল, আমাকে যদি বুঝতে না পারিস তো খুলে বলবি। বুঝতে পারলি জায়গাটা রে? মন থেকে বলবি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝতে পারার কাছে খুব বেশি ম্যাটার করে, ঠিক আছে? এরপরে দেখ, এত কিছু বলে দিল, স্বপ্নের কথাটা পুরোপুরি বলে দিল তো, স্বপ্নের কথাটা বলে দিল গিরিরাজকে। এরপরে দেখ গিরিরাজকে বলছে, বলছে অচেতনে পেয়ে নিধি। নিধি, নিধি মানে মনে রাখবি, এর আক্ষরিক অর্থ হচ্ছে মূল্যবান সম্পদ। মূল্যবান কিরে সম্পদ, সম্পদ। মূল্যবান সম্পদ। কিন্তু এখানে নিধি বলতে উমাকে বোঝানো হয়েছে। এখানে কন, এত লেট কেন এর, এত লেট করলে হয়? জীবন, ময়না কোথায় ছিলে? বাড়িতে ফোন করতেছিল ওই জন্য। ও, ঠিক আছে। আর স্যার গ্রুপটা স্যার উপরটাতে লেখা ছিল সোমবার আর শুক্রবারে ক্লাস হবে। তো তুমি গ্রুপেই চেক করনি তো? আমি আজকে সকালেই এসএমএস করে বলেছি, সেই দিনও তার আগেও বলেছি যে আজকে ক্লাস হবে, বলিনি? হ্যাঁ রে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখেছি। কালকে বলেছি, আজকে বলেছি সকালে, যেদিন ক্লাস হবে সেদিন প্রতিদিন সকালে আমি হ্যাঁ বলি। স্যার, আজকে বলেন। আজকে বলেছি সকাল 6টা, দেখ কটার সময় ঘুম থেকে উঠে নিয়ে এসএমএস করেছি, লক্ষ্য করে হ্যাঁ স্যার দেখবি। বলেছেন। অদ্ভুত তো। হ্যাঁ বলেছেন। দেখ, কি মানে কি বললাম, আক্ষরিক অর্থে মূল্যবান সম্পদ। কিন্তু এখানে কমলাকান্ত ভট্টাচার্য নিধি বলতে কাকে বুঝিয়েছেন? উমাকে। এখন দেখ, হলো? হ্যাঁ স্যার, আজকে লেখেন না গ্রুপে। এত ঠিক আছে নে, আমি আমি স্ক্রিনশট করে পাঠাবো। হ্যাঁ বল। শুনুন, হ্যাঁ, আজ কতটা পড়ানো হলো? এই তো এখানে চলছে, অচেতনে পেয়ে নিধি এইখানে চলছে এখন। চুপচাপ দিয়ে যেটুকুনি আছে সেটা বাকিটা শুন, পরে রেকর্ডেড ক্লাস করে নিবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এইগুলো একটু ইয়ে কর, বাড়িতে ফোন করেছিল ক্লাসের সময়, নে ইয়ে কর, শুন মনোযোগ সহকারে শুন। বলছে অচেতনে পেয়ে নিধি, নিধি মানে মূল্যবান সম্পদ বললাম। তাহলে এখানে কার মূল্যবান সম্পদের কথা বলা হচ্ছে? মাতা মেনকার মূল্যবান সম্পদের কথা বলা হচ্ছে। প্রত্যেকটা মায়েরই বা প্রত্যেকটা বাবারই তাদের যে স্নেহের বা আদরের যে মেয়েটা থাকে, সেই মেয়েটা কিন্তু তাদের কাছে সব থেকে বড় সম্পদ হয়। এটা প্রত্যেকটা বাঙালির গৃহস্থ জীবনের একটা চিত্র এখানে ফুটে উঠছে। প্রত্যেকটা মাই স্বপ্ন দেখে, প্রত্যেকটা মাই চায়
যে তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে কিছুদিন বাড়িতে সময় কাটিয়ে যাক, কিন্তু সময়ের চাপে, সংসারের চাপে, সামাজিক ঘেরাটোপ না ভেঙে আসতে পারে। এই যে সামাজিক, ঠিক আছে, একটা থাকে যে ঘন ঘন কেন আসছে বউটা, হয় কি হয় না রে? হয়তো, হয়তো এই ঘন ঘন বউটা আসছে বাড়ি, হয় সমাজ কথা বলবে। এই যে সমাজের একটা রীতিনীতি, সম্মান, সমস্ত কিছু কোথাও যেন একটা কি করছে, মেয়েটাকে আবদ্ধ করে দিচ্ছে। সংসারের চাপ, বাড়ির চাপ, সমস্ত কিছু মানিয়ে সে যেন বা চাপ না সামলাতে পেরে সে আসতে পারছে না, সময় পাচ্ছে না। প্রত্যেকটা মাই চায় তার মেয়েকে কাছে পেতে, প্রত্যেকটা বাবাই চায় তার মেয়েকে কাছে পেতে, কিন্তু যখন পাই না তখন সেই অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ হয় স্বপ্নের মাধ্যমে। তো প্রত্যেকটা মা বাবার কাছেই তার মেয়ে কিন্তু এক প্রকার মূল্যবান সম্পদ, নিধি। তো এখানে মাতা মেনকার কাছে নিধি হচ্ছে তার স্নেহের কন্যা, আদরের কন্যা উমা। তো এখানে মাতা মেনকা বলছেন অচেতনে পেয়ে নিধি। অচেতন মানেই তো সেই স্বপ্নটা রে, হ্যাঁ কি না? ক্লিয়ার জায়গাটা? বলছে অচেতনে পেয়ে নিধি, বলছে আমি আমার মেয়েটাকে অচেতন অবস্থাতে পেয়ে চেতনে হারালাম গিরি হে। দেখ কত দুঃখের সহকারে বলছে, বলছে অচেতনে পেয়ে নিধি চেতনে হারালাম গিরি হে। বলছে এই তো মেয়েটা আমার পাশে এসে কত সুন্দর আমাকে আধো আধো মা বলে ডাকছিল, তার সেই আধো আধো মা, তার সেই অতি সুমধুর যে কণ্ঠস্বর, সেটা যেন আমার হৃদয়ের মধ্যে অমৃত বিচরণ করে দিয়েছিল। আমার হৃদয়ের যে অন্ধকার ছিল সেটা সম্পূর্ণ দূর হয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু কি জানো গিরি, আমি তাকে অচেতন অবস্থায় পেয়েছিলাম। আমি আমার অমূল্য সম্পদ, আমি আমার স্নেহের কন্যা, আদরের কন্যা, ভালোবাসার কন্যা উমাকে আমি স্বপ্নে পেয়েছিলাম, অচেতনে পেয়েছিলাম। কিন্তু যখনই আমার স্বপ্নটা ভেঙে গেল, যখনই আমি চেতনে ফিরে এলাম, আমি যখন চেতনা ফিরে পেলাম, তখন আমি তাকে হারিয়ে ফেললাম। তখন আমি সম্পূর্ণভাবে তাকে কি করলাম, হারিয়ে ফেললাম। আমি আর তাকে দেখতে পাচ্ছি না। সেই জন্য মাতা মেনকা বলছে ওই গিরিরাজ, এই তো আমার মেয়েটা এখনই আমার মাথার পাশে ছিল, গৌরী আমার কোথা গেল হে। এটা হচ্ছে প্রথম স্বপ্ন। বোঝা গেল জায়গাটা? কিরে বল, এই প্রথম স্বপ্নের মধ্যে কারো কি কোনো ডাউট আছে নুনুরা? বল, এখানে কোনো শব্দের অর্থ, কোনো কিছু, কোনো ডাউট আছে কোথাও? মন খুলে বলবি, আমার সাথে কথা বল। কে বলছিস রে? ময়না? তুই রেকর্ডেড ক্লাস করবি, রেকর্ডেড ক্লাস হুট করে উড়ে এসে জুড়ে বসলে বুঝতে পারবি বাবা? বল, পারবি? পারবি না, তুই তো মাঝে এসে ঢুকেছিস, কি করে বুঝতে পারবি? রেকর্ড করবি, ঠিক আছে? তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তখন জানাবি, ওকে? হালকা করে প্রথম স্বপ্নের স্বপ্নর জায়গাটা একটু চিত্র সহকারে একটু বুঝে নে। এখানে সুন্দর করে দেখবি লেখা আছে, দেখ প্রথম স্বপ্ন। দেখ মাতা মেনকা ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে মাতা মেনকা, তার মেয়েটা তার কাছে এসে আধো আধো মা বলে ডাকছে। যখনই আধো আধো মা বলে ডাকছে সুললিত বচনে, সুমধুর কণ্ঠস্বর নিয়ে, তখন মাতা মেনকার হৃদয়টা যেন আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ এই যে অন্ধকার যেটা ছিল মাতা মেনকার হৃদয়ে, মেয়ের বিরহের কারণে, মেয়েকে না পাওয়ার কারণে, মেয়েটাকে যখন স্বপ্নে পাচ্ছে, তখন মাতা মেনকার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং সে মনে করছে যেন আমার হৃদয়ের মধ্যে এক প্রকার কি আনন্দ বিচরণ করছে। এরপরে দেখ, যখন ওই আনন্দ বিচরণ করছে তখন আনন্দের মুহূর্তে এই জায়গাটা দেখ কত আনন্দের একটা অনুভূতি, মেয়েকে পাশে পেয়েছে। দেখ অমৃত মতো মিষ্টি মুখখানা দুজনের, এই দেখ কত সুন্দর, তারা একে অপরের সাথে খেলা করছে আনন্দে, তাদের পুরো দেখে মনে হচ্ছে হৃদয়ের মধ্যে কোনো কষ্ট আছে নেই, কারণ মাতা মেনকা তার মেয়েকে পাশে পেয়েছে স্বপ্নের মাধ্যমে।
কিন্তু পেয়েছে তো। কিন্তু যখন স্বপ্নটা ভেঙে গেল, যখন অচেতন অবস্থা থেকে মাতা মেনকা চেতনা ফিরে পেল, যখন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখার পর স্বপ্নটা যখন ভেঙে গেল চেতন অবস্থায় এসে, তখন মাতা মেনকা গিরিরাজকে খোঁচা দিয়ে উঠিয়ে বলছে, ওই গিরিরাজ কত ঘুমাচ্ছ, আমি কি স্বপ্ন দেখলাম, আমার মেয়েটা আমার পাশে এসে আধো আধো মা বলে ডাকছিল, আমার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে গেছিল, আমার হৃদয়ে যেন অমৃত বিতরণ করছিল, আমার হৃদয়ের যত যা অন্ধকার ছিল সমস্ত কিছু শেষ হয়ে আনন্দের ফুল ফুটে উঠেছিল। কিন্তু কোথায়, যখনই আমি চেতনাতে এলাম, যখন আমার ঘুমটা ভেঙে গেল, তখন আমি আর আমার মেয়েকে পাচ্ছি না। কোথায় গৌরী আমার, কোথা গেল হে? তখন যে অবস্থাটা হলো মাতা মেনকার, আবার সেই আগের অবস্থা, যেখানে মেয়ের জন্য আবার অপেক্ষা করতে থাকছে, আবার দীর্ঘ অপেক্ষা। মাতা মেনকা বুঝতে পেরেছে যে এটা আমি অচেতন অবস্থায় দেখতে পেয়েছি, বাস্তবে কিন্তু আমার মেয়েটা আমার কাছে এসে পৌঁছায়। ক্লিয়ার? প্রথম স্বপ্ন এগুলো লেখা আছে, সুন্দর করে প্রত্যেকটা ঘটনা পড়ে নিবে। দেখ পুরো দ্বিতীয় জায়গাটা, এটা প্রথম স্বপ্ন গেল, দ্বিতীয় স্বপ্নটা বলছে, ধৈর্য না ধরে মম জীবনে, মম মানে আমার, মম মানে কি বললাম, আর ধৈর্য মানে জানিসই যে কোনো একটা মানুষ যদি বিচলিত হয়ে যায় কোনো একটা জিনিসের কারণে, তাহলে তার সে ধৈর্য ধরতে পারে না। ঠিক আছে, মনে কর তোদের প্রিয় বন্ধু বল, তোদের বেস্ট ফ্রেন্ড বল, এনিথিং, তোদের যে কোনো ভালোবাসার জিনিস বল, যদি কোথাও বিপদে আটকে যায়, তাহলে তোদের হৃদয় আর সেখান থেকে যদি তোরা কোনো খবর না পাস যে সে কেমন আছে কি করছে, তাহলে তোদের হৃদয়ের মধ্যে তোরা নিজেদের ধৈর্যটা ধরে রাখতে পারবি? পারবি? পারবি না। তোদের ইচ্ছে হবে হুট করে আমি এখন সেখানে চলে যাই, তুই পারবি না, থাকতেই পারবি না। তো মাতা মেনকারও দ্বিতীয় স্বপ্নে এরকমই একটা অবস্থা হয়েছিল। সেটা কি হয়েছিল এবার দেখ। বলছে ধৈর্য না ধরে মম জীবনে, কাকে বলছে? গিরিরাজকে বলছে। বলছে আমি ধৈর্য ধরতে পারছি না। এবার আরো দেখ কি বলছে, বলছে আর শুনো অসম্ভব চারিদিকে শিবার হয়, এটা খুব ইম্পর্টেন্ট। বলছে আর শুনো অসম্ভব, বলছে আর একটা স্বপ্নের কথা শোনো, বলছে অসম্ভব একটা কথা শোনো। কি? বলছে যেটা আমার চোখ, আমার হৃদয় সমস্ত কিছুকে বেদনা পরিপূর্ণ করে দিয়েছিল, ভয়ের গতিটাকে আরো বেশি করে বাড়িয়ে তুলেছিল, এমন একটা অসম্ভব ধরনের কথা শুনো। সেই অসম্ভব কথাটা কি? সেই অসম্ভব কথাটা হচ্ছে চারিদিকে শিবার অবহে, অর্থাৎ চারিদিকে শেয়ালের ডাক। শিবা, শিবা মানে শেয়াল, ঠিক আছে। রব মানে হচ্ছে চিৎকার বা আওয়াজ বা ডাক। তাহলে শিবারব মানে কি হলো? শেয়ালের ডাক, হ্যাঁ কিনা রে? শেয়ালের ডাক লিখিস বা চিৎকার লিখিস, তাহলে শিবারব মানে হচ্ছে শেয়ালের ডাক। তো এখানে বলছে, বলছে আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। বলছে আর একটা অসম্ভব একটা ব্যাপার শোনো। কি না? বলছে চারিদিকে শিবারবহে, তার মাঝে আমার উমা একাকিনী শ্মশানে। তাহলে কোনো মায়ের মেয়ে যদি দেখে, স্বপ্নেতে হোক বা বাস্তবেই হোক না কেন, তার মেয়েটা শ্মশানের মাঝে একাকী অবস্থায় দাঁড়িয়ে আছে, আর ঘুটঘুটে অন্ধকারে চারিদিকে শেয়ালেরা হুক্কা হুয়া করে ডাকছে, মায়ের হৃদয়টা কি সেখানে স্থগিত হয়ে থাকতে পারবে? এক জায়গাতে নিজেকে সে টিকিয়ে রাখতে পারবে? সে কি তার নিজের ধৈর্যটাকে ধরে রাখতে পারবে? কি মনে হয়, পারবে? কিরে, পারবে না। তো এখানে বাঙালির গৃহস্থ জীবনের যে মা রা যেমন তার সন্তানদের বিপদ আপদ শুনে নিজেদের ধৈর্যকে ধরে রাখতে পারে না, এখানে মাতা মেনকাও কিন্তু সেই গৃহস্থ মায়ের সাথে বা আমাদের সমাজপল্লীর যে রক্ত মাংসের গড়া যে মারা হয়, তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে মাতা মেনকার হৃদয়ও নিজের ধৈর্যকে ধরে রাখতে পারছে না। সে বলছে আর একটা অসম্ভব কথা শুনো গিরিরাজ। বলছে আমি স্বপ্নতে দেখলাম আমার উমা শ্মশানে একাকী অবস্থায় দাঁড়িয়ে আছে, এবং চারিদিকে কি ঘটছে রে?
শিয়ালেরা ডাকছে। দ্বিতীয় স্বপ্ন, স্বপ্ন দেখছে এইটা যেটা আছে এখানে উমা যেটাকে মানে পার্বত আমাদের মাতা মেনকা যে স্বপ্নতে দেখছে শ্মশানের মাঝে যে দাঁড়িয়ে আছে, সেটা আসলে উমা নয়, সেটা আসলে জগৎ জননী মাতা। তোদেরকে প্রথমেই বলেছিলাম, যেখানেই উমা ভক্তের আকুতি পর্যায়ে যখন পা দেবেন, তখন এই ছোট্ট শিশু কন্যাটাই সকলের মা হয়ে উঠবেন, জগৎ জননী হয়ে উঠবেন। তো এই জগৎ জননীর রূপটাই কিন্তু মাতা মেনকা শয়নে দেখেছিল। দেখ চারিদিকে শিয়ালে ডাকছে, দেখ যতটা ছবি পেরেছি আর কি করার চেষ্টা করেছি, চ্যাট জিপিটি থেকে করেছি ছবিটা, ঠিক আছে, বুঝতে পারছিস? তো জায়গাটা তোর স্বপ্নে দেখছে, দেখ ওকে, মোটামুটি তো আন্দাজ করতে পারছিস না, কি না রে, যে ছবিটার মাধ্যমে কি রে নুনরা, ওই আন্দাজ করতে পারলেই যথেষ্ট। দেখ বলছে বলছে আমার উমা একাকিনী শ্মশানে দাঁড়িয়ে রয়েছে, বলছে, এবং চারিদিকে শেয়ালেরা ডাকছে। মানে এইরকম একটা পরিবেশ মাতা মেনকার হৃদয়কে কতটা ভয়ে পরিপূর্ণ করতে পারে, সেটা নর্মাল একটা দৃষ্টান্ত এটা, যে মাতা মেনকার হৃদয় এখন ভয়ে পরিপূর্ণ হয়ে আছে। মাতা মেনকা এখন চিন্তিত, গভীর চিন্তিত, যে আমার মেয়েটা একাকী অবস্থায় শ্মশানের মাঝে দাঁড়িয়ে আছে এবং চারিদিকে শেয়ালেরা ডাকাডাকি করছে। অর্থাৎ মাতা মেনকা মনে করছে মেয়েটা কতই না ভয়ে সন্ত্রস্তে হয়ে পড়ে আছে। স্বাভাবিক না, হ্যাঁ কি না? মায়ের তো মনে হবেই যে শ্মশানের মাঝখানে আমার মেয়েটা একাকী অবস্থায় দাঁড়িয়ে আছে, চারিদিকে শেয়ালেরা ডাকছে, মানে আমার মেয়েটা কতই না ভয়ে আছে, হ্যাঁ কি না রে? কিন্তু এটা দেখার পরে ওর ঘুমটা গেছে ভেঙে, এইটুকুনি দেখেছে, কিন্তু তারপর ঘুমটা গেছে ভেঙে। সেজন্য বলছে, বলো কি করিব আর কে আনিবে সমাচার হে, না জানি মোর গৌরী আছে কেমনে। যদি স্বপ্নটা কন্টিনিউ হতো, যদি চলতে থাকতো, তাহলে তো সে দেখতে পেতো অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। কিন্তু এই যে স্বপ্নটা দেখতে পেয়েছে এখানে, দ্বিতীয় যে স্বপ্ন, যে মাতা মেনকার স্নেহের কন্যা, আদরের কন্যা উমা, সে শ্মশানের মাঝখানে একাকী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং বেচারা ভয়ে থরথর করে কাঁপছে এবং চারিদিকে শেয়ালেরা ডাকছে। এই পরিবেশটা দেখার পরে মাতা মেনকার হৃদয়েও যেন ভয় উৎপন্ন হয়েছে তার মেয়ের কারণে। স্বপ্নটা এখানে ভেঙে গেছে এবং সে মাতা মেনকা গিরিরাজকে বলছে, বলো এবার আমি কি করব, কে আনিবে সমাচার। সমাচার মানে কি? খবর, সংবাদ। বলছে সংবাদ কে এনে দেবে আমাকে? স্বপ্নটা তো ভেঙে গেছে, আমি তো আর আমার মেয়েকে দেখতে পাচ্ছি না, গৌরী তো আমার পাশে আর নেই, আমি তো অচেতন অবস্থাতে তাকে দেখেছি, যখন চেতনা ফিরে পেয়েছি তখন তো মেয়েটা আমার পাশে আর নেই। তাহলে মেয়ের সমাচার, মেয়ের যে সংবাদ, কে আমাকে এনে দেবে? কি করব এবার আমি? না জানি মোর গৌরী আছে কেমনে। কে জানে মেয়েটা কতটাই না ভয় পেয়েছে, কিভাবেই না সেই শ্মশানের মাঝে একাকী অবস্থায় পড়ে আছে, চিন্তিত অবস্থা। মাতা মেনকা চিন্তায় পড়ে গেছে এখানে, দেখ মাতা মেনকা এখানে চিন্তায় পড়ে গেছে পুরো এই স্বপ্নটা দেখার পরে। বেচারা কি করবে, কে এবারে তার সমাচার এনে দেবে মেয়ের? মেয়ে হয়তো ভয়ে ঠুকরে ঠুকরে কাঁদছে শ্মশানের মধ্যে একাকী। ওইদিকে শেয়ালের ডাকের কারণে আশেপাশে যদি কোনো লোকও পেরিয়ে যায় শ্মশানের সাইড হয়ে, তাও কেউ শুনতে পাবে না। মেয়েটা কেমন আছে, কে এনে দেবে এবারে মেয়েটার সংবাদ? কে জানে মেয়েটা কেমন আছে। মায়ের সন্তানের প্রতি চিন্তিত অবস্থায় মাতা মেনকা পড়ে গেছে। এরপরে এন্ট্রি মারছে কমলাকান্ত ভট্টাচার্য। তো যেখানে বা যে কোনো পদে পদকর্তা যখন এন্ট্রি মারবে, তখন সেটার নাম কি হয়ে যায়? পদটার নাম ওই লাইনগুলো কি হয়ে যায়? তাহলে ভনিতা হয়ে যায়। এই 4টে লাইন, এটা হচ্ছে ভনিতা। এরপরে দেখ কমলাকান্ত বলছে, কমলাকান্ত ভট্টাচার্য বলছে, কমলাকান্তের বাণী পুণ্যবতী গিরিরানী গো, যেরূপ হেরিলে তুমি অনায়াসে শয়নে, ও পদ পঙ্কজ লাগি শঙ্কর হয়েছে যোগী গো, হর হৃদি মাঝে রাখে অতি যতনে। অর্থাৎ কি হলো? এবার কমলাকান্ত ভট্টাচার্য বলছে, আরে পুণ্যবতী গিরিরানী, তুমি তুমি পুণ্যবতী মা। কেন? কারণ কত কত সাধক কত সাধনা ভজনা করে যাকে পাইনি, তুমি তাকে পেয়েছ স্বপ্নের মাধ্যমে।
তুমি তাকে দেখতে পেয়েছো। কত কত সাধক নিজেদের জীবনকে শেষ করে দিল এক বিন্দু মায়ের দর্শন পাওয়ার জন্য। আজকে তুমি অনায়াসে স্বপ্নের মাধ্যমে, অনায়াসে শয়নে তুমি সেই জগৎ জননী মাতার রূপ দর্শন করেছ। কতটা পুণ্যবতী হলে এটার ভাগ্য লাভ হয়, তোমাকে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এ কারণেই তুমি পুণ্যবতী গিরিরানী। কেন পুণ্যবতী বলছেন কমলাকান্ত ভট্টাচার্য, বুঝতে পারছিস? মাতা মেনকাকে কেন বলছে বুঝতে পারছিস? যাকে হাজার হাজার সাধনা ভজনা করেও পাওয়া যায় না, গিরিরানী তাকে কোনো রকম সাধনা ভজনা করা ছাড়াই, কোনো যোগ ধ্যান করা ছাড়াই তাকে অনায়াসে স্বপ্নের মাধ্যমে সে পেয়েছে। সেই জন্য কমলাকান্ত গিরিরানী, অর্থাৎ গিরিরানী মানে গিরির রানী, গিরিরাজ হিমালয়ের স্ত্রী বা রানী, যে গিরিরানী মাতা মেনকার কে বলছেন তুমি খুবই পুণ্যবতী। বোঝা গেল জায়গাটা? এই লাইনটার মানে প্রথম লাইন, এই লাইন। এবারে কেন পুণ্যবতী বলছে দেখ, বলছে যে রূপ হেরিলে তুমি অনায়াসে শয়নে। বলছে যে রূপ, স্বপ্নে তো একটা রূপ দেখেছে, শ্মশানের মাঝখানে কেউ তো একজন দাঁড়িয়ে আছে, সে তো নিজের কন্যা ভাবছে, বলছে তো কি না? বলছে যে রূপ হেরিলে তুমি অনায়াসে শয়নে। বলছে অনায়াসে তুমি শয়নে মানে স্বপ্নে, অনায়াসে স্বপ্নের মাধ্যমে, হেরিলে মানে দেখা। বলছে অনায়াসে স্বপ্নের মাধ্যমে পুণ্যবতী গিরিরানী তুমি যে রূপটা দর্শন করলে, ও পদ পঙ্কজ। পদ পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুলের মতো পবিত্র পা। আগেকার সময় যে কোনো দেবদেবীর পাকে পদ পঙ্কজের সাথে তুলনা করা হতো। পদ পঙ্কজ মানে হচ্ছে কি, পদ্ম ফুলের মতো পবিত্র সুন্দর পা। বোঝা গেল জায়গাটা? পদ পঙ্কজ জিনিসটা কি রে? বলছে যে রূপ হেরিলে তুমি অনায়াসে শয়নে। বলছে যে রূপটা তুমি খুব সহজেই স্বপনে দেখতে পেলে, শয়নে দেখতে পেলে, বলছে ও পদ পঙ্কজ লাগি। শঙ্কর হয়েছে যোগী গো। শঙ্কর মানে কে রে? বলছে ওই যার রূপটা তুমি স্বপ্নে দেখলে, ওর পাদপদ্ম বা ওর পদ পঙ্কজ মানে ওই জগৎ জননী মাতার পদ্ম ফুলের মতো যে পা, সেই পাটা নেওয়ার জন্য, নিজের হৃদয়ে ধারণ করার জন্য শঙ্কর কি হয়েছে রে? যোগী হয়েছে। বলছে যে যাকে তুমি, যার রূপটা তুমি স্বপ্নে দেখেছো খুব সহজেই, তার পদ পঙ্কজ নেওয়ার জন্য শঙ্করকে কি হতে হয়েছে? হতে হয়েছে যোগিনী বলে দিন না, শঙ্কর যোগিনী হবে কেন? শঙ্কর মানছি শিব শক্তি, শক্তি দেবী এবং দুটো মিলে একটা শক্তি তৈরি হচ্ছে, যোগিনী বলি না, যোগী লেখা আছে দেখ। তাহলে শঙ্করকে যোগী হতে হয়েছে কিসের জন্য? মাতা মেনকা যে রূপটা দেখেছে ওর পদ পঙ্কজ নেওয়ার জন্য। এরপরে দেখ কি বলছে, বলছে হর হৃদি মাঝে রাখে অতি যতনে। হর মানে কে রে? কষ্ট হর, দুঃখ হর, হর হর আছে। হর মানে কি? মহাদেব, শিব। বলছে হর হৃদি, হৃদি মানে হচ্ছে হৃদয়, মাঝে মানে হর শিব, হৃদয়ের মাঝে রাখে অতি যতনে কি না ওই পদ পঙ্কজ। কার? না এই যে মাতা মেনকা যার রূপটা স্বপ্নে অনায়াসে দেখতে পেয়েছিল। কার রূপ? জগৎ জননী মাতা, জগৎ জননী মাতার রূপ। ঠিক আছে, বুঝতে পারলি জায়গাটা? অর্থাৎ কি হলো? বলছে কমলাকান্ত বলছে আরে পুণ্যবতী গিরিরানী, তুমি অনেক পুণ্যবতী, অনেক পুণ্য করেছো জীবনে, সেই জন্য তুমি সেই রূপটা দর্শন করতে পেরেছ যে রূপের জন্য শঙ্করকে যোগী হতে হয়েছে। তুমি সেই রূপ দর্শন করেছ যার পদপঙ্কজ পাওয়ার জন্য শঙ্করকে যোগী হতে হয়েছে, এবং সেই পদপঙ্কজ শঙ্কর শিব খুব আনন্দের সহিত, খুব সম্মানের সহিত নিজের হৃদয়ে কি অতি যত্ন সহকারে রেখেছে। তোরা চিত্রটা মনে কর, শিব শুয়ে আছে, মা কালী
পা দিয়ে আছে তার বুকে। এই চিত্র, তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন দেওয়া হয় যে মাতা মেনকা কার পদপঙ্কজ, মাতা মেনকা দ্বিতীয় স্বপ্নে কার রূপ দেখেছিল? জগৎ জননী মায়ের, ঠিক আছে, রূপটা দেখেছিল। এখন যদি বলা হয় যে ও পদ পঙ্কজ লাগি শঙ্কর হয়েছে যোগী গো, এখানে ও বলতে জগৎ জননী মাতা পার্বতী, জগৎ জননী মা কালী। মা কালী লেখিস, জগৎ জননী মা কালী লেখিস। এমা ক্লাস করাচ্ছি গো, এখন রাখ, হ্যাঁ পরে ফোন করব। রাখ রাখ, ক্লাস করাচ্ছি আমি। শুনতে পাচ্ছিস রে? শোনা যাচ্ছে? দেখ তাহলে কি হলো, এই খানটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখিস ভালো করে। এখানে ভণিতাংশ যেহেতু 4টে লাইন তোদেরকে মনে রাখতে হবে। তাহলে এই যে খুব টেনশন করছে, খুব চিন্তিত অবস্থায় আছে মাতা মেনকা, যে তার মেয়েকে সে শ্মশানের মাঝে একাকী অবস্থায় দেখতে পেয়েছে। মেয়ে, তার মনে হচ্ছে মেয়েটা যেন ভয়ে ঠুকরে ঠুকরে কাঁদছে, চারিদিকে শিয়ালের ডাক, মেয়েটা আরো বেশি গভীর ভয় পেয়েছে। তারপরে মায়ের স্বপ্ন ভঙ্গ হয়ে যাচ্ছে, ফলে আরো চিন্তিত হয়ে পড়ছে যে এবারে কে সংবাদ এনে দেবে, আমার মেয়েটা, আমার গৌরী কেমন আছে কে জানে বাবা। তখন কমলাকান্ত ভট্টাচার্য আশ্বাস দিচ্ছে, বলছে মা তুমি খুব পুণ্যবতী, এত সাধনা এত যোগ ধ্যান করার পরেও যার দর্শন সাধকেরা পায় না, তুমি খুব সহজেই শয়নে অনায়াসে স্বপ্নের মাধ্যমে তুমি সেই রূপ দর্শন করেছ। যার পদপঙ্কজ পদ্ম ফুলের মতো পা নিজের হৃদয়ে ধারণ করার জন্য শঙ্করকে যোগী হতে হয়েছে, এবং শঙ্কর সেই পদপঙ্কজ পদ্ম ফুলের মতো পবিত্র পা, সেই পদ্ম ফুলের মতো পবিত্র পা অর্থাৎ পদপঙ্কজকে নিজের হৃদয়ে খুব যত্ন সহকারে ধারণ করে রেখেছে। তুমি তার রূপের দর্শন পেয়েছ সেই শ্মশানের মাঝখানে। তিনি আসলে কেউই নন, তিনি হচ্ছেন আমাদের সকলের মা, জগতের মা, জগৎ জননী মা কালী বা জগৎ জননী মাতা পার্বতী। মাতা পার্বতীর অপর একটা রূপ কালী তো রে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বুঝতে পেরেছিস? বোঝা গেল পদটা রে? দেখ দ্বিতীয় স্বপ্নতে মাতা মেনকা স্বপ্ন দেখছে যে ওর মেয়ে শ্মশানের মাঝখানে একাকী অবস্থায় আছে, চারিদিকে শিয়ালেরা ডাকছে, মেয়েটা খুব ভয়ে আছে হয়তো। মাতা মেনকা এটা স্বপ্নে দেখছে, ফলে মাতা মেনকা খুব চিন্তিত অবস্থায় হয়ে গেছে। যখন স্বপ্ন ভেঙে গেছে, মাতা মেনকা ভাবছে এবার আমার মেয়ের খবর কে জানে, আমার মেয়েটা কেমন আছে। এরকম চিন্তা করতে করতে 7-5 ভাবতে ভাবতে মাতা মেনকার হৃদয়টা আরো বেশি ভয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তখন কমলাকান্ত ভট্টাচার্যের এন্ট্রি হচ্ছে, এবং কমলাকান্ত ভট্টাচার্য বলছেন মাতা মেনকা তুমি খুবই পুণ্যবতী, তুমি খুবই পুণ্যবতী। বলছে যে রূপ তুমি আজকে দর্শন করেছ, সেই রূপ দর্শন করার জন্য কত কত সাধক কত কত সাধনা ভজনা করার পরেও সেই রূপ পায়নি। তুমি কত সহজে কত অনায়াসে তুমি স্বপ্নের মাধ্যমে তুমি সেই রূপ দর্শন করেছ। যার পাদ পদ্ম নেওয়ার জন্য শঙ্করকে যোগী হতে হয়েছে, এবং শঙ্কর খুব সম্মানের সহিত সেই পাদপদ্মকে নিজের হৃদয়ে অতি যত্ন সহকারে ধারণ করে রেখেছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি যার রূপ দর্শন করেছ সে আসলে কেউ নয়, সে আসলে আমাদের সকলের মা, জগতের মা, জগৎ জননী মা। বোঝা গেল জায়গাটা? বোঝা গেল রে? সকলেই বলি সেখানে, বল বাকি সকলেই অ্যান্সার দে রে, চুপচাপ দিয়ে থাকবি নি, আমি আগেই বলে দিছি পরীক্ষাতে যদি রেজাল্ট কম হয় না এইখানে, তো তোদের অবস্থা খারাপ করে দেবো, আমি বলে দিলাম। প্রশ্ন উত্তর আছে
সুন্দর করে এগুলো করে নিবি শর্ট কোশ্চেন, ঠিক আছে? পাঠিয়ে দেবো গ্রুপে। আর প্রত্যেকটা লাইনের তাৎপর্য তোদেরকে কালকে পিডিএফ করে পাঠানো হবে, ঠিক আছে? এখানে শর্ট কোশ্চেনগুলো আছে। এখানে দেখবি পদপঙ্কজ সুন্দর করে লেখা আছে, যে পদপঙ্কজ শব্দের অর্থ হলো পদ্ম ফুলের মতো সুন্দর ও পবিত্র পা, যা সাধারণত দেবদেবী বা গুরুজনদের পায়ের প্রতি সম্মান ও অভিজাত্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। পদটিতে কমলাকান্ত ভট্টাচার্য জগৎজননী মায়ের পাকে পদপঙ্কজের সাথে তুলনা করেছেন, ঠিক আছে? এটা পড়লেই বুঝতে পারবি। প্রত্যেকটা সুন্দর করে অ্যান্সার লেখা আছে শর্ট কোশ্চেনের। এই শর্ট কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে নিবি, আর প্রত্যেকটা লাইনের তাৎপর্য তোদেরকে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর এই লাইভ ক্লাসগুলো যারা করছে না, তাদের কপালে কিন্তু দুঃখ আছে। লাইভ ক্লাস সকলেই করবি, কারণ তোরা যদি আমার সাথে কথা না বলিস তাহলে শিখতে পারবি না। তোরা আমার সাথে কথা বলবি তবে তো। তোরা তো, আরে ভাই, তোরা আমার কাছে যখন পড়তে আসবি তখন নিজেরা একবার পড়ে আসবি, এবং এমন ভাবে পড়ে আসবি যেমন আমাকে হাজার প্রশ্ন তোরা করতে পারিস, আমাকে যেন থতমত করাস তোরা, এত প্রশ্ন করবি আমাকে। তোদেরকে কি সংবিধানে লিখে দেওয়া আছে নাকি আমি নিজে সংবিধান তৈরি করছি নাকি যে আমাকে প্রশ্ন করার রাইট নেই? তোদের হাজার প্রশ্ন করার রাইট আছে। 100টা প্রশ্ন কর, 200টা প্রশ্ন কর, অমুক তসুক ন্যাক পলাশ যা পাচ্ছিস প্রশ্ন কর, তবে পদটার নিরিখে প্রশ্ন কর। ভুল প্রশ্ন কর, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন কর। প্রশ্ন যত মনের মধ্যে তোদের আসবে শিখবি তত। সুতরাং যে কোনো ক্লাস করার আগে বাবারা একবার নিজে পড়, তারপরে ক্লাস করতে আয়। প্রশ্ন রেডি করে আয় যে আমি কি প্রশ্ন করলে এই বেটাকে আমি জড়সড় করাতে পারবো। হ্যাঁ, হয়তো এমন একটা তুই প্রশ্ন করলি, হয়তো ইনস্ট্যান্ট আমার প্রশ্নের উত্তর জানা থাকলো না, আমি পরে তোকে দেবো, এমনটা তো নাই। আমি তো ভাই পুরো বাংলা সাহিত্যকে পুরো আয়ত্ত করে নিইনি, হ্যাঁ কি না? সুতরাং অনেক কিছুই অজানা তথ্য আছে যেগুলো তোদের কাছ থেকে আমি জানবো। আমার কাছে অনেক তথ্য আছে তোদের কাছে, যেগুলো তোরা জানবি। দেওয়া নেওয়ার অপর নাম হচ্ছে শিক্ষা, শুধু নেওয়ার নাম শিক্ষা নয় রে নুনু, ঠিক আছে? শিক্ষার নামই হচ্ছে দেওয়া নেওয়া। তোরা আমার সাথে কথা বলবি, যত কথা বলবি, যত আমার সাথে ফ্রেন্ডলি মিশবি, যত মনের কথাগুলো শেয়ার করতে পারবি, নির্ভয়ে বলতে পারবি, তত তোরা শিখতে পারবি। আর আমিও তোদের কাছ থেকে শিখতে পারি। আমি ক্লাস করাচ্ছি এরকম করে আমি বসে থাকলাম, হবে নি? তোদের হাজার প্রশ্ন আসতে পারে, কেন প্রশ্ন আসবে না তোদের মনে? তাহলে তোরা বুঝে পেরিয়ে গেছিস। প্রশ্ন যদি না আসে, প্রশ্ন মনে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছিস তো? ওকে, এরপরে বল। এখান থেকে হালকা একটু তোদেরকে কোশ্চেন করা যাক, এরকম প্রশ্ন করিস। বল, নিশি শব্দের, রাত্রি। হেরিলাম শব্দের অর্থ কি? দেখিলাম। আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি মাতা বেনকা। সঙ্গীতা, প্রীতি, কাঞ্চন আর মণিকাঞ্চন, তোমরা চুপ আছো কেন? আমি কিন্তু ল্যাপটপে রেকর্ডিং হচ্ছে তো এখানে, চুপ থাকবে না বাবা। বলো, শিওরে শব্দের অর্থ কি? মাথা। শিওরে, সবাই একসাথে উত্তর দেবে। ওকে, বলো, মাতা মেনকার স্বপ্নে উমা কিভাবে ডেকেছিল? আধো আধো মা বলে ডেকেছিল। নেক্সট বল, মাতা মেনকা আমি কি হেরিলাম নিশি স্বপনে এই পদটিতে দ্বিতীয় যে স্বপ্নটা সেটা কি দেখেছিল? বলো, দ্বিতীয় স্বপ্নে কি দেখেছিল? যেটা উমা শ্মশানে আছে আর চিত্র মনে রাখবি, উমা একটা শ্মশানে আছে,
ঠিক আছে, শ্মশানের কোথায় আছে? মাঝখানে আছে। এবং চারিদিকে শিয়ালেরা ডাকছে, এবং মাতা মেনকার মনে হচ্ছে, হ্যাঁ, যেন আমার মেয়েটা খুব ভয়ে আছে। শিবারব শব্দের অর্থ কি? এটা পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। শিবারব শব্দের অর্থ কি? শিয়ালের ডাক। শিয়ালের ডাক। শিয়ালের ডাক। ওকে। কার পদপঙ্কজ নেওয়ার জন্য শঙ্করকে যোগী হতে হয়েছিল? জগৎ। সঙ্গীতা শুনতে পাচ্ছ? জগজ্জননী। হ্যাঁ স্যার। তুমি বলো। নিধি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? নিধি বলতে উমাকে বোঝানো হয়েছে। 2, 4, 5, 6, 7, 8। কে কে ক্লাস করছিস রে? দাঁড়া তো। মূল্যবান সম্পদ পরে দেখছি তো না। আচ্ছা, মাতা মেনকার মনের তিমির কিভাবে নাশ হয়েছিল? কিভাবে নাশ হয়েছিল? চাঁদের মতো সুন্দর মুখ দেখা স্বপ্ন দেখার পর। যখন উমা সুমধুর কণ্ঠস্বর নিয়ে মাতা মেনকাকে আধো আধো মা বলে সম্বোধন করে ডেকেছিল, তখন মাতা মেনকার হৃদয়ের যে অন্ধকার সেটা সম্পূর্ণভাবে দূর হয়ে অমৃত বিতরণ করেছিল বা বিচরণ করেছিল। বোঝা গেল? ভিডিও রেকর্ডিংটা বারবার দেখিস, ঠিক আছে? এমনটা নয় কেউ বিদ্যাসাগর নয় ভাই, হ্যাঁ, আর কেউ চ্যাট জিপিটিও নয়, আর কেউ রোবটও নয় যে আমি এখনই পড়াবো আর ইনস্ট্যান্ট তোরা সমস্ত কিছু উত্তর দিতে পারবি, এমনটা নয়। ওটা আমাদেরও হয় না। কিন্তু তোরা কনসেপ্টটা তো বুঝতে পেরেছিস। তোরা যখন পড়বি তখন তোরা ইন্টারলিঙ্ক করতে পারবি তো, হ্যাঁ কি না রে? পারবি তো নিশ্চয়ই। হ্যাঁ স্যার। ওটাই সব থেকে বড় বিষয়। ওটা যখন আমি পড়ালাম তোরা বুঝলি, এরপরে তোরা নিজেরা পড়বি। তোরা যখনই নিজেরা পড়বি তখনই এটা তোদের চোখের সামনে ধীরে ধীরে ক্লিয়ার হবে। আর ছবিটার নিচে একবার ভালো করে চোখ দিবি আর এইটা পড়ে নিস, তাহলে পরপর সিকুয়েন্সটা তোরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার জায়গাটা? তাহলে 3টে পদ হলো। প্রথম পদ ইউটিউবে আলোচনা করা হয়েছিল, আমার উমা সামান্য মেয়ে নয়, বাল্যলীলা পর্যায়ের পদ। দ্বিতীয় পদ, গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, আগমনী পর্যায়ের পদ বা পূর্ব আগমনী পর্যায়ের পদ। তৃতীয় পদ হলো, আমি কি হেরিলাম নিশি স্বপনে, অচেতনে কত না ঘুমাও হে, এটাও পূর্ব আগমনী পর্যায়ের পদ বা আগমনী পর্যায়ের পদ। 3টি পদ তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তৈরি থেকো। কবে নেওয়া হবে সেটা গ্রুপে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষাটি সকলকেই দিতে হবে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? সকলকেই কিন্তু পরীক্ষাটি দিতে হবে, এটা বাধ্যতামূলক। আমি তোদেরকে রিকোয়েস্ট করব, ফার্স্ট সেমের মতো তোরা এরকম করিস না। অনেকটা ভালোবেসে পড়াই, তোদেরকে পড়ানোর আগে আমাকে অনেকটা খাটতে হয়, সুতরাং এই খাটার কমসে কম মূল্যটা দিস, অন্য কোনো কিছু না। ঠিক আছে? অনেকটা খাটতে হয়, বিশ্বাস কর। এই পিপিটি বানানো, ছবি অ্যাড করা, কেন? যাতে করে তোদের চোখের সামনে বিষয়গুলো ফুটে ওঠে, সেই জন্য, যাতে করে তোদেরকে বারবার পড়তে না হয়। একবারেই যেন ছবির মতো, তোদের গল্পের মতো বিষয়টা যেন তোদের বানিয়ে লেখার মতো ক্ষমতা যেন আসে। ঠিক আছে? বুঝতে পারছিস? পড়িস, বাড়িতে পড়িস, একটু সময় দে নিজেকে। 2 ঘন্টাও যদি বাড়িতে তোরা পড়িস, ইনস্টাগ্রাম ফেসবুক এইসব হ্যান ত্যান স্ক্রল না করে, তাহলে দেখিস তোদের রেজাল্ট কোথা থেকে কোথায় চলে যাবে। একটু, এইটুকুই রিকোয়েস্ট করবো, অন্য কিছু না। আমাকে স্যার স্যার না করে দাদা দাদা বলে ডাকবি, খুব আনন্দিত হব।
দাদা বললে মনের জায়গাগুলো বলতে পারবি, ভয়টা তোদের থাকবে না, ঠিক আছে? আর স্যার স্যার করলে তারা ইউরিয়া কিচ্ছু হবে না, শুধু ক্ষয় হবে, অন্য কিছু। চল তাহলে নুনুরা, আজকে এত দূরেই থাকলো। তোদের পরীক্ষা নেওয়া হবে, সেটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে কবে নেওয়া হবে পরীক্ষা। পরবর্তী ক্লাসে আমাদের যেটি আলোচনা হবে সেটা বিজয়া পর্যায়ের পদ হয় ওরে নবমে নিশি না হয়ে রে অবসান শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান, না হয় যেও না রজনী আজি লয়ে তারা দলে গেলে তুমি দয়াময়ী এ পরাণে যাবে। এই দুটো পদের মধ্যে যে কোনো একটা পদ আমাদের আলোচনা হবে প্রথমে। তার আগে আমরা জেনে নেব বিজয়া পর্যায় কাকে বলে। এই বিজয়া পর্যায়ে মাতা মেনকার হৃদয়ের সেই আবার কন্যার বিরহের যন্ত্রণার কথা। এখান থেকেই একটা প্রশ্ন হয়, মাতা মেনকার যে মাতৃ হৃদয়ের ব্যাকুলতা ফুটে উঠেছে তোমাদের আগমনী এবং বিজয়া পর্যায়ের পদগুলোতে, সেটি নিজের ভাষায় আলোচনা কর। প্রত্যেকটা প্রশ্ন দেওয়া হবে, চাপের কিছু নেই, ঠিক আছে? ক্লিয়ার? পদটা ক্লিয়ার সকলের সামনে, চোখের সামনে ক্লিয়ার? কোথাও কোনো সমস্যা নেই? হ্যাঁ, আর আর যদি তোদের কোনো বন্ধু বান্ধব অ্যাড হতে চাই, টুম্পা কি বলছিলিস, তাহলে যেন একটু তাড়াতাড়ি ওদেরকে বলে দিস, পরে যেন না করে, না হলে সে ফালতু, বলেছিলাম তাহলে আর বলতে হবে না, ঠিক আছে? তুই বলেছিলি তাই বললাম, তাহলে আর ওদেরকে বলার দরকারও নেই, চুপচাপ দিয়ে নিজে পড়াশোনা করে যা, বুঝতে পেরেছিস? ওকে, চলো তো, ভালো থাকো, পড়াশোনা করো, এনজয় করো, সব কিছুই করো, ঠিক আছে? আর যেটা পড়ালাম সেটা একটু পড়ি।